কোন অ্যাকাউন্ট থেকে এলো ওই টাকা, ওই অ্যাকাউন্টের উৎস কি, ওই টাকারই বা উৎস কি? এই মুহূর্তে বাংলাদেশে এত টাকা কার কাছে রয়েছে? আপনারা যে অভিযোগটা আনছেন, বরং আমি আরো এক ধাপ এগিয়ে আমি এটা বলতে পারি যে এই টাকা বাংলাদেশ থেকে নয়। যে নির্দেশে বলা হয়েছে যে ওসমান হাদির খুনে অভিযুক্ত ফয়জাল করিম যাতে দেশ ত্যাগ না করে, এতদিন পর আমি আপনাদের বলছি ফয়জাল করিম বাংলাদেশে নেই। প্রথম আলোর অফিসে আগুন, ডেইলি স্টারের অফিসে আগুন, আর এখনো চলছে শাহবাগে। এই যে ঘটনার ঘনঘটা, আর তার মাঝে পাকিস্তানের এমন বিবৃতি কি প্রমাণ করে? এই মুহূর্তে আওয়ামী লীগের এমন কেউ রয়েছে বাংলাদেশে যে এই 218 কোটি টাকার এমন কেউ বা কারা? একজন বা একাধিকজন দেখিয়ে দিন আওয়ামী লীগ থেকে এই ফান্ড করা হয়েছে। এই ফয়জাল করিম মাসুদ তার ব্যাংক অ্যাকাউন্ট এবং তার যে সাঙ্গপাঙ্গদের ব্যাংক অ্যাকাউন্টে বলছে 218 কোটি টাকার লেনদেন হতে যাচ্ছিল, যেখানে 127 কোটি টাকার লেনদেন হয়ে গিয়েছে। এই টাকা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পাকিস্তান থেকে এসেছে। আমি আপনাদের সামনে আজকে খোলসা করে দেবো ফয়সাল করিমকে কারা ব্যবহার করেছে এবং কারা ওকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এবং এই মুহূর্তে ফয়সাল করিম মাসুদ তার অবস্থান কোথায়, তিনি কোথায় রয়েছেন। যত দিন যাচ্ছে ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন নতুন তথ্য উঠে আসছে। ইতিমধ্যেই যে তথ্য উঠে এসছে যে হাদি খুনে অভিযুক্ত ফয়সাল করিম ও তার সাঙ্গপাঙ্গদের ব্যাংক অ্যাকাউন্টে নাকি বিশাল রকমের টাকার লেনদেন হয়েছে। প্রায় 218 কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, লেনদেন হতো আর কি। আর 127 কোটি টাকা অলরেডি লেনদেন হয়ে গিয়েছে। কোন অ্যাকাউন্ট থেকে এলো ওই টাকা, ওই অ্যাকাউন্টের উৎস কি, ওই টাকারই বা উৎস কি? এইটাই আজকের আমাদের বিষয় এবং সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। তার কারণ যে ওসমান হাদি খুনের জন্য বারবার ভারতকে দায়ী করা হচ্ছিল, যে ফয়সাল করিমকে বারবার বলা হচ্ছিল নাকি ভারতে রয়েছে, বারবার হুমকি দেওয়া হচ্ছিল তাকে ফেরত না দেওয়া হলে নাকি 7 সিস্টার্স পর্যন্ত আলাদা করে দেওয়া হবে। কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমরা জানতে পারছি যে ফয়সাল করিম সে আসলে কোথায় সেটা বাংলাদেশ পুলিশই জানে না, বাংলাদেশের সেনাবাহিনীও জানে না, বুঝতে পারছেন, কেউ জানে না। অথচ আদালত একটা নির্দেশ দিয়েছে, যে নির্দেশে বলা হয়েছে যে ওসমান হাদির খুনে অভিযুক্ত ফয়সাল করিম যাতে দেশ ত্যাগ না করে। এতদিন পর আমি আপনাদের বলছি ফয়সাল করিম বাংলাদেশে নেই। আমি বলছি তাহলে কোথায় আছে? চলুন সেই প্রশ্নের উত্তরই আজকের এই এপিসোডে খুঁজব। এই মুহূর্তে কোথায় ওসমান হাদি খুনে অভিযুক্ত ফয়সাল করিম? শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন প্রথম স্লাইডে আমি রেখেছি, তার আগে হেডলাইনটা আপনাদের বলে দিই যে 218 কোটির উৎস কি। এটা তো একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরও আপনি পেয়ে যাবেন, একই সঙ্গে পেয়ে যাবেন যে এই মুহূর্তে ফয়সাল করিমের অবস্থান কি। প্রথম স্লাইডে আমি রেখেছি যে দেখুন ফয়সালদের ব্যাংক অ্যাকাউন্টে যে 127 কোটির অস্বাভাবিক লেনদেন হয়েছে। কারা বলছে? এটা বাংলাদেশের সিআইডি বলছে। দেখুন bdnews24.com লিখছে যে ফয়সালদের ব্যাংক হিসাবে 127 কোটির অস্বাভাবিক লেনদেন। সিআইডি বলছে চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া মোট অর্থের পরিমাণ 218 কোটি টাকা। বুঝতে পারছেন, 127 কোটি পর্যন্ত লেনদেন হয়েছে, কিন্তু যদি মোট অর্থের পরিমাণ যে লেনদেন হতো সেইটা যদি হতো তাহলে হতো হচ্ছে 218 কোটি টাকা। মানে এই 218 কোটি টাকা লেনদেন একটা প্রায় পাকা ছিল।
সেখান থেকে 127 কোটির লেনদেন ইতিমধ্যেই হয়ে গিয়েছে ওসমান হাদির কে গুলি চালানোর আগে পর্যন্ত। কি বলছে? ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন ফয়জাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা বলেছে সিআইডি বলছে আইন শৃঙ্খলা বাহিনী এ ঘটনার তদন্ত করতে গিয়ে কয়েকজনকে গ্রেফতার করে। এ সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বলছে গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে। এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় 218 কোটি টাকা। 218 কোটি টাকা। বলুন তো এই এতগুলো টাকা কোথা থেকে হঠাৎ করে চলে এলো ওই ফয়জাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, মানে ধরে নিলাম তার হচ্ছে তার সহায়ক, এদের অ্যাকাউন্টে এই 218 কোটি টাকা কোথা থেকে এলো? প্রাথমিক বিশ্লেষণের বরাত দিয়ে সিআইডি বলেছে অভিযুক্ত ফয়জাল ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে, যা মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। এ মামলার গ্রেফতার ব্যক্তিরা হলেন ফয়জালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও ফয়জালের বাবা ও মোহাম্মদ হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আখতার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, রেন্টে কার ব্যবসায়ী মোহাম্মদ মুফতি নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, ফয়জালের সহযোগী মোহাম্মদ কবির, সিভিউন দিউ ও সঞ্জয় চিসিম, এই দুজন সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারাই নাকি বলছে নাকি ফয়জাল করিমকে ভারতে পাঠিয়ে দিতে সাহায্য করেছিল কে? সিভিউন দিউ ও সঞ্জয় চিসিম। অথচ তারপর বাংলাদেশ পুলিশ জানিয়ে দিয়েছে যে ফয়জাল করিম ভারতে আদৌ গিয়েছে কিনা সেটা এখনো নিশ্চিত নই। তারপরেও এদের দুজনকে এখনো ছাড়া হয়নি, বুঝতে পারছেন? অন্যদিকে একটা জামিন এই মামলায় ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের বলছি এই 218 কোটি টাকার উৎস কি। এই মুহূর্তে বাংলাদেশে এত টাকা কার কাছে রয়েছে? আপনারা যে অভিযোগটা আনছেন, বিশেষ করে অন্তর্বর্তী সরকার এবং জুলাই জঙ্গিদের যে অভিযোগ, আওয়ামী লীগ তারা নাকি ওসমান হাদিকে খুন করিয়েছে এই ফয়জাল করিম মাসুদ একে ব্যবহার করে। এ নাকি আগে আওয়ামী লীগ করতো এবং ছাত্রলীগের কোনো একটা পদে ছিল, মানে বুঝতে পারছেন কিভাবে আওয়ামী লীগকে ফাঁসানো যায় তার একটা রূপরেখা তৈরি হয়ে গেছে। কিন্তু আপনারা একদম সুস্থ মস্তিষ্কে একটা প্রশ্নের উত্তর দিন তো দেখি। এই মুহূর্তে আওয়ামী লীগের এমন কেউ রয়েছে বাংলাদেশে যে এই 218 কোটি টাকার এমন কেউ বা কারা? একজন বা একাধিকজন দেখিয়ে দিন আওয়ামী লীগ থেকে এই ফান্ড করা হয়েছে। আমি বলবো এই মুহূর্তে সবচেয়ে বেশি টাকা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আপনারা তো জানেনই, সব মকুব করে দিয়েছে। তার যত ঋণ ছিল সব মকুব, তার যে গ্রামীণ ব্যাংক সেটাও ট্যাক্স ফ্রি হয়ে গেছে, তার যে সংস্থা সেটাও ট্যাক্স ফ্রি হয়ে গেছে, বলছে সবই নাকি অলাভজনক সংস্থা। অথচ রক্ত চুষে সুদ নিয়ে নিচ্ছে টাকার। এদিকে দেখাচ্ছে অলাভজনক সংস্থা, আমরা কোনো ট্যাক্স দেব না। তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে টাকা কোথা থেকে রয়েছে, কার কাছে বেশি রয়েছে। কিন্তু আমি আরও এক ধাপ এগিয়ে আমি বলছি, এটা আমি বলছি না যে ডক্টর ইউনূস ফান্ড করেছে, সরাসরি আমি এই কথা বলছি না, বরং আমি আরও এক ধাপ এগিয়ে আমি এটা বলতে পারি যে এই টাকা বাংলাদেশ থেকে নয় বরং বিদেশ থেকে ফান্ড হয়েছে। বিদেশ থেকে, আর সেই বিদেশটা কোথায়? বেশি দূরে নয়। দেখুন সেই প্রমাণ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর রেখেছি, প্রথম আলো করেছে ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, বলেছে আসিফ নজরুল। এ একজন আইন উপদেষ্টা, আগে স্বরাষ্ট্র উপদেষ্টা না কি সব ছিল, এখন তাকে আরও পদে নামিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? লোকের পদোন্নতি হয়, এনার পদচ্যুতি ঘটছে দিন দিন।
স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে এখন আইন উপদেষ্টা হয়েছেন। তিনি বলছেন, একটা ফেসবুকে পোস্ট করেছেন, ঠিক আছে, পোস্ট করে লিখছেন যে শহীদ শরীফ ওসমান হাদি, দেখুন কি লিখছে, শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, মানে ফাস্ট ট্র্যাক কোর্ট যেটাকে বলা হয় ইংরেজিতে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই বিচার হবে। বুঝতে পারছেন, মানে ওরা ঠিক করে দেয় যে হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, ওরাই ঠিক করে দেয় যে ওসমান হাদির বিচার হবে ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালে। বুঝতে পারছেন, বলছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর 10 নম্বর ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার সম্পূর্ণ করা হবে। কিন্তু ভোট আর কতদিন বাকি রয়েছে? ইনকেলাব মঞ্চের দাবি কি, এনসিপির দাবি কি? তারা বলছে ওসমান হাদি বিচার না হওয়া পর্যন্ত এই ভোট নয়। তাহলে ওসমান হাদির বিচার পেতে বলছে 90 দিন সময় লাগবে, তাহলে ততদিন কি ভোট হবে না? আমি যে প্রশ্নের উত্তর খুঁজছি, গত এপিসোডে আপনাদের যে এপিসোড দিয়েছি, যেখানে যে প্রশ্ন আমি উত্থাপন করেছি যে আর মনে হচ্ছে নির্বাচন হবে বলে আর মনে হচ্ছে না এই ফেব্রুয়ারিতে বাংলাদেশে, আর তার সাম্প্রতিকতম উদাহরণ আমি দিয়ে দিলাম আসিফ নজরুলের এই ফেসবুক পোস্ট, যেখানে তিনি নিজেই বলছেন যে 90 দিন অন্তত সময় লাগবে, 90 দিন হাদির বিচার করতে, হাদি খুনের বিচার করতে। দেখুন, অন্যদিকে বলছে এই যে হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়জালের দেশত্যাগে নাকি নিষেধাজ্ঞা। বলছে হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়জালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দ্য ডেইলি স্টার বাংলা থেকে নিয়েছি। বলছে গোয়েন্দা পুলিশের ডিবি আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনায়েদ এ আদেশ দেন। এছাড়া হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল মান্নানকে জামিন দিয়েছেন আদালত। ওই যে বললাম, একটা জামিন কিন্তু হয়েছে এই মামলায় ইতিমধ্যেই, গ্রেপ্তার তো হচ্ছে। এবার তারা আদৌ যুক্ত কি না যুক্ত আমি জানি না, কিন্তু দেখুন যে মোটরসাইকেলটা সন্দেহভাজন, বলা হচ্ছে যে মোটরসাইকেলের নাকি নাম্বার প্লেটও বদলে দেওয়া হয়েছিল। বুঝতে পারছেন, সেই মোটরসাইকেল যার নামে নথিভুক্ত, মালিক যিনি, সেই আব্দুল হান্নান, তাকে কিন্তু জামিন দিয়ে দেওয়া হয়েছে, তাকে কিন্তু জামিন দিয়ে দেওয়া হয়েছে। বলছে না তা সে কোনো জড়িত ছিল না এর মধ্যে। বুঝতে পারছেন, পুলিশের তদন্ত কি হচ্ছে আর কি ছাতার মাথা জামিন হয়ে যাচ্ছে, আর কেন এদের জামিন হচ্ছে না? ওই যে ফয়জাল করিমের বাবা মা তাদেরকে আটক করে রেখেছে, তাদের কেন জামিন হচ্ছে না? তারা কি দোষ করেছে? বলতে নাকি তারাও নাকি সাহায্য করেছিল যে ফয়জাল করিমকে পালিয়ে যেতে। আমি আপনাদের সামনে আজকে খোলসা করে দেবো ফয়সাল করিমকে কারা ব্যবহার করেছে এবং কারা ওকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এবং এই মুহূর্তে ফয়সাল করিম মাসুদ তার অবস্থান কোথায়, তিনি কোথায় রয়েছেন, আর ওই যে টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে আসতো কোথা থেকে আসতো এবং ওই টাকার উৎস কি, এই এতগুলো প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব আজকে। দেখুন, তার আগে কিছু উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। যেমন আদালতে কর্মরত এক উপপরিদর্শক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছে যে আব্দুল মান্নান জামিন পেয়েছে। অন্যদিকে এই যে রয়েছে মোহাম্মদ জোনায়েদ, তিনি আদেশ দিয়েছেন যে ফয়জালের দেশত্যাগের নিষেধাজ্ঞা। তাহলে ধরে নিতে হয় এক প্রকার যে আদালত বলছে এই মুহূর্তে ফয়জাল করিম মাসুদ বাংলাদেশেই রয়েছেন, বাংলাদেশেই তিনি আছেন, কিন্তু পুলিশ ব্যর্থ তাকে গ্রেপ্তার করতে পারছে না। ঠিক আছে, তাই তো মোদ্দা কথা এটাই দাঁড়ালো। কিন্তু দেখুন বলছে এই ওসমান হাদি, তার যে খুনে অভিযুক্ত ফয়জাল করিম, তিনি কিন্তু যে সে ব্যক্তি নয়। হতে পারে তিনি ছাত্রলীগের কোনো একটা পদে ছিলেন, আওয়ামী লীগ করতেন, হাসিনার সময় তিনি খুব হাসিনা করেছেন, কিন্তু এই ফয়জাল করিম মাসুদ জুলাই বিপ্লবের সময়ও কিন্তু হাসিনা বিরোধিতা করেছিলেন, পথে নেমেছিল এই কোটা আন্দোলনে তিনিও সামিল ছিলেন। দেখুন, বলছে দ্য ডিসেন্ডের অনুসন্ধান, এটা আজকের নয়, অনেক দিনের আগের খবর, যেভাবে জামিন পান হাদিকে গুলি করা সেই ফয়জাল, খবরটা অ্যাকচুয়ালি কি, দ্য ডিসেন্ট পোস্ট করেছিল এটা 13ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি, আর 13ই ডিসেম্বর সকাল 11:31 নাগাদ এই পোস্টটা করে দ্য ডিসেন্ট। বলছে ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা
ফয়জাল করিম মাসুদ 2024 সালের 8ই নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এই কথা আমি আপনাদের এর আগেও বলেছি। যখন সে ওসমান হাদিকে গুলি করেছে বলে ধরে নেওয়া হচ্ছে এবং এই এতগুলো কথা রটছে যে নাকি ওসমান হাদির দলে এসেছিল, এমনকি যেই দিন এই ঘটনা ঘটেছে সেই দিন সকালে ওসমান হাদির প্রচারেও নাকি এই ফয়জাল করিম ছিল, তারপরেও আমি আপনাদের বলছি এই ফয়জাল করিম আসলে সে কে এবং তাকে ফান্ড কে করেছিল এবং তাকে কে মদত করেছিল, কে উস্কেছিল এবং কার অ্যাসাইনমেন্টে তিনি এই ওসমান হাদিকে খুন করতে একদম উজ্জীবিত হয়ে গেলেন, সেটাই আজকের এই এপিসোডে এই প্রশ্নের উত্তরই খুঁজছি। বলছে এরপর ফয়জাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের 16ই ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস.কে তহসিন আলা 6 মাসের জামিনের আদেশ দেন। এই যে দুজনের নাম লিখেছে অ্যাডভোকেট কায়সার কামাল, এই হচ্ছে সেই জামিনের নথি। এই যে প্রথম নামটা হচ্ছে মিস্টার কায়সার কামাল অ্যাডভোকেট উইথ মিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান অ্যাডভোকেট, এই যে এই দুজনের নাম রয়েছে। এরা কারা? এরা বলছে এরপর চলতি বছরের 12ই আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে 1 বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ। আদালতের নথিতে দেখা যাচ্ছে 16ই ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানান প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে 19শে ফেব্রুয়ারিতে সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। হাইকোর্টের 2টি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে। নিচের কমেন্টের লিঙ্ক দুটি সংযুক্ত করা হলো, সেটাই আমি আপনাদের জন্য রেখেছি। বলছি এরা দুজন নাকি বিএনপি পন্থী আইনজীবী, আবার অনেকে বলছে এদের মধ্যে একজন জামায়াতে ইসলাম পন্থী আইনজীবী। মানে আপনাকে বুঝতে হবে এর সঙ্গে কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, বুঝতে পারছেন? এরই মাঝে একটা নতুন করে পাকিস্তানের এক মন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়ে বসে আছেন যে ভারত যদি বাংলাদেশে কোনো রকম আক্রমণ করতে যায় তাহলে পাকিস্তান তাদের পরমাণু দিয়ে সাহায্য করবে বাংলাদেশকে। তার এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি কিছু বন্ধু আমাদের দেখছি, আমাদের মিডিয়া বন্ধু সাংবাদিক, তারা আবার সেই বিষয়টাকে নিয়ে কমেন্ট করেছে কিংবা রিপোস্ট করেছে, করে লিখছে যে আপনার থেকে কে চেয়েছে ভাই পরমাণু? আমরা কি আবেদন করেছি? আমরা কি আপনাদের কাছে চেয়েছি পরমাণু দিন? তারাই বলছে ভারত কোথায় বলেছে ভাই বাংলাদেশকে আক্রমণ করবে? এগুলো আপনাকে বুঝতে হবে হঠাৎ করে পাকিস্তান থেকে এই ধরনের মন্তব্য কেন আসছে। আমি তো বারবার আপনাদের বলেছিলাম যে পাকিস্তান কিন্তু এই বিষয়টাকে মজা নিয়ে দেখছে। যখন আফগানিস্তান পাকিস্তানকে একের পর এক হামলা করে যাচ্ছিল তখনই শুরু হয় এই অস্থিরতা। নির্বাচন তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ হয় ওসমান হাদি, তারপর বিএনপি আরও এক নেতা। অন্যদিকে দীপু চন্দ্র দাসের ঘটনা, অন্যদিকে আয়েশা আক্তারের ঘটনা, মানে ঘটনার পর ঘটনা, সংসদ ভবন ভাঙচুরের ঘটনা, মানে আপনাকে বলতে পারবো না, এত ঘটনা যে গুণে শেষ করা যাবে না। প্রথম আলোর অফিসে আগুন, ডেইলি স্টারের অফিসে আগুন, আর এখনো চলছে শাহবাগে। এই যে ঘটনার ঘনঘটা, আর তার মাঝে পাকিস্তানের এমন বিবৃতি কি প্রমাণ করে? দেখুন লাস্ট স্লাইডে আপনাদের পুরো বিষয়টা আমি বুঝিয়ে দেব। হাসিনা তার প্রতিক্রিয়াতে তিনি কি বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু বিষয়টা আন্দাজ করতে পারছেন এবং ভারতীয় গোয়েন্দারাও আন্দাজ করতে পারছে। এই যে 218 কোটি টাকা যেটা দেখানো হচ্ছে সিআইডির তরফ থেকে, র্যাব তদন্ত করছে, পুলিশ তদন্ত করছে, বুঝতে পারছেন, তাতেও কোনো কিছু হচ্ছে না। একটা ফয়জাল করিম মাসুদ তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন হাসিনা যেটা বলেছিলেন, বলছে Hasina said, the killing of Osman Hadi reflected the growing lawlessness under the current administration. বলছে এই ওসমান হাদির যে বিষয়টা, তাকে যে হত্যা করা হলো, এই যে হত্যাকাণ্ড, এটা কিন্তু দেখিয়ে দেয় বর্তমান প্রশাসনের যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সেটা কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। This tragic killing reflects the lawlessness that uprooted my government and has multiplied under Yunus.
বুঝতে পারছেন, আমার সরকার উৎখাত করেই এরা ক্ষান্ত হয়নি, এবার এরা আইন শৃঙ্খলাটাকেও ভেঙে দিচ্ছে পুরো দেশের। বলছে ভায়োলেন্স হ্যাজ বিকাম দ্য নর্ম হোয়াইল দ্য ইন্টারিম গভর্নমেন্ট আইদার ডিনাইজ ইট অর ইজ পাওয়ারলেস টু স্টপ ইট। সাচ ইনসিডেন্ট destabilized Bangladesh internally but also our relationships with neighbor who are watching with justified alarm. দেখুন এখানে কথাটা তিনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন। বলছে কিছু ঘটনা ইচ্ছাকৃত অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের ভেতরে, এবং বাংলাদেশের সঙ্গে যার প্রতিবেশী রাষ্ট্র, এখানে তিনি ভারতের কথাই বলতে চেয়েছেন, তাদের যে সুসম্পর্ক সেই সম্পর্কও কিন্তু আঘাত হানছে। আর এটা কিন্তু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র তারা কিন্তু মনিটরিং করছে, দেখছে। ইন্ডিয়া সিজ দ্য ক্যাওয়াস, ভারত কিন্তু দেখছে বাংলাদেশের এই যে অশান্ত পরিবেশ, এই যে ক্যাওয়াস, দ্য পারসিকিউশন অফ মাইনরিটিস, সংখ্যালঘুদের উৎখাত, সংখ্যালঘু নিধন, এটাও কিন্তু ভারত দেখছে। অ্যান্ড দ্য ইরেশন অফ এভরিথিং উই বিল্ড টুগেদার, আর সব কিছু ভেঙে দেওয়া হচ্ছে, ধ্বংসাবশেষ করে দেওয়া হচ্ছে, যা ভারত বাংলাদেশ মিলেমিশে একসঙ্গে তৈরি করেছিল, যে উন্নয়ন হয়েছিল বাংলাদেশে, তা আজ মাটির সঙ্গে মিশে যাচ্ছে। বলছে হোয়েন ইউ ক্যান নট মেনটেন বেসিক অর্ডার উইথিন ইউর বর্ডার্স, ইউর ক্রেডিবিলিটি অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ কোল্যাপস, দিস ইজ দ্য রিয়েলিটি অফ ইউনুস বাংলাদেশ, সি সেড। বলছে এইভাবেই কিন্তু সীমান্তে উত্তেজনা তৈরি করা হচ্ছে, কারণ সীমান্তে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ, আর এইভাবে যে বাংলাদেশ ভেঙে পড়ছে এটাই হচ্ছে ইউনুসের ক্রেডিবিলিটি, তাই মনে করছেন শেখ হাসিনা। বলছে ভারত কিন্তু সব দেখছে, অত সহজে কিন্তু ভারতকে বোকা বানানো যাবে না। ভারত এটাও দেখছে যে পাকিস্তানের ইনভলভ এই হঠাৎ অস্থিরতা, নির্বাচনের মুখে বাংলাদেশের যেই হঠাৎ অস্থিরতা, তার মধ্যে যেই পাকিস্তানের ইনভলভমেন্ট ভারত নিশ্চয়ই দেখছে, ভারতীয় গোয়েন্দারাও নিশ্চয়ই দেখছে। ইতিমধ্যেই কিন্তু খবর রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে যে এই ফয়জাল করিম মাসুদ তার ব্যাংক অ্যাকাউন্ট এবং তার যে সাঙ্গপাঙ্গদের ব্যাংক অ্যাকাউন্টে বলছে 218 কোটি টাকার লেনদেন হতে যাচ্ছিল, যেখানে 127 কোটি টাকার লেনদেন হয়ে গিয়েছে। এই টাকা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পাকিস্তান থেকে এসেছে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আইএসআই ফান্ড করা হয়েছে। আর এই আইএসআইকে এই মুহূর্তে কে চালাচ্ছে আপনারা জানেন তো? সিআইএ। অন্যদিকে চায়নারও ব্যাকআপ পাচ্ছে। চায়না, পাকিস্তান মিলে বাংলাদেশকে কবজা করতে চাইছে, বুঝতে পারছেন? বলছে ভারতের থেকে নিয়ে চলে যাও। পাকিস্তান, চায়না, আমেরিকা বাংলাদেশকে কবজা করতে চাইছে। এই যে বাংলাদেশের ছোড়া ছোকরারা বলে না, ভারতের আধিপত্য কাটাও, আমরা অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট তারা করছে সারাক্ষণ। বলছে ভারতের থেকে এই 7 সিস্টার্স নিয়ে নিতে পারলেই নাকি আমাদের বিজয় দিবস উদযাপন হবে, এরকম সব ব্যাপার। এইভাবে কিন্তু ভারতকে আলাদা করা যায় না। শুনুন, পাকিস্তান বাংলাদেশের মধ্যে নতুন আবার কী সব হচ্ছে, সেসব বিষয় নিয়ে আমি আপডেট আপনাদের কাছে আনবো। আর এই মুহূর্তে পাকিস্তান কেন তরফাচ্ছে বাংলাদেশকে নিয়ে, তারও প্রমাণ আপনাদের কাছে আমি তুলে ধরব। তার আগে আজকের এই এপিসোডে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে ভারতীয় গোয়েন্দাদের কাছে এই রিপোর্ট রয়েছে। আমি জানি না ওসমান হাদির খুনি ওই ফয়জাল করিম কিনা। যদি হয়ে থাকে তাহলে ওই ফয়জাল করিম এই মুহূর্তে বাংলাদেশেও নেই, সে আছে পাকিস্তানে। যদি বাংলাদেশ পুলিশ চায় তাকে গ্রেপ্তার যে কোনো সময় করতে পারে, কিন্তু করবে না। তার কারণ যারা কিছু জানে না, ওই যাদের সাঙ্গপাঙ্গ বললে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকেই শুধু গ্রেপ্তার করে রেখে দেওয়া হবে আপনাদের আইওয়াসের জন্য। আর ওই যে 90 দিন সময় চেয়ে নিয়েছে আসিফ নজরুল, তিনিও জানেন এই মুহূর্তে ফয়জাল করিম মাসুদ তিনি কোথায় আছেন এবং তাকে ফান্ড কে করেছিল এই ওসমান হাদিকে গুলি করার জন্য।
আরও একটা জিনিস আপনাদের আপডেট আমি দিয়ে রাখছি এই এপিসোডের শেষে, এবং আগামী এপিসোডে এই বিষয়টা নিয়েই আপনাদের সামনে আমি কথা বলবো, গ্যারেন্টি সহকারে কথা দিলাম। সেটা হলো গিয়ে এই ওসমান হাদিকে নিয়ে বাংলাদেশ যুদ্ধ তো চাইছে ভারতের সঙ্গে, আমি বারবার বলছি নির্বাচনের আগে বাংলাদেশ যুদ্ধ চাইছে, আর এই যুদ্ধ করতে বলা হচ্ছে পাকিস্তান থেকে। না হলে কোনোদিনও পাকিস্তান থেকে এই বিবৃতি আসতে পারে? ভারত কখনো আগে থেকে আক্রমণ করে না, এটা ভারতের কূটনৈতিক আদর্শ নয়। তাহলে কেন বারবার বলা হচ্ছে ভারত আক্রমণ করলে আমরা চুপ করে বসে থাকবো না? ভারত আক্রমণ করলে, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে পাকিস্তান পরমাণু পাঠাবে, কেন বলা হচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আগামী এপিসোডে আপনাদের দেব, কথা দিলাম। এই এপিসোডটি ভালো লাগলে, যদি ইনফরমেটিভ লাগে, যদি মনে হয় যে এর মধ্যে বাস্তবতা রয়েছে, যুক্তি রয়েছে, আবোল তাবোল কথা নেই, তাহলে আপনি অবশ্যই আপনার মতামত জানান এবং এই এপিসোডটি শেয়ার করুন, এই এপিসোডটিকে লাইক করুন, অন্যদের কাছে পৌঁছে দিন, আর দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।